যার হয় না 9তে তার হবে না 90তে, এই কথাটাও প্রচলিত আছে। গতকাল এরকম একটা বাগধারা দিয়েই ভিডিওটা শুরু করেছিলাম, আবার আজকেও সেই বাগধারা দিয়েই ভিডিওটা শুরু করতে বাধ্য হলাম। এই বাগধারাটা কেন বললাম, কিসের জন্য বললাম, সেটা ভিডিওটা চলতে থাকলেই তোমরা বুঝতে পারবে কেন বললাম। এটাও আজকে যে আমি কন্টেন্ট করছি সেই কন্টেন্ট সম্পর্কে ভীষণ পরিমাণে তাৎপর্যযুক্ত। আজকে আমি একজন ব্যক্তি বিশেষকে কন্টেন্ট করিনি, 2-3 জন আমার সেই লিস্টে আছে। তোমরা মন দিয়ে একটু শুনতে থাকো। বিশদে আলোচনা করার আগে সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদেরকে সকলকে সুস্বাগতম। হ্যাঁ, গতকালের ভিডিও মানে শুয়ের করা, গতকালের শু মানে সুতপা, হ্যাঁ আমি ওকে নাম ধরেই ডাকি। সুতপার করা ভিডিও নিয়ে মোটামুটি অনেকেই দেখলাম ভিডিও করে ফেলেছে। সেক্ষেত্রে দেখলাম রুনাদিকে, তনুশ্রী ঘোষাল মানে ভিডিও তো সেই রকম মানে অসাধারণ লেভেলের, চুম্বেশ্বরী পারফরমেন্স, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে যুক্তিসঙ্গতভাবে সেই পয়েন্টগুলোকে নিয়ে সে পর্যালোচনা বা বিশ্লেষণ করছে এবং সত্যি কথা বলতে অসাধারণ ভিডিও হচ্ছে, অসাধারণ। হ্যাঁ, আমিও তনুশ্রীতির ভিডিওটা দেখছি। যাই হোক, এবার আসি যেই কথায়। কালকে সুতপা ভিডিও করেছে, সেক্ষেত্রে কি মন্দিরা আর সোমনাথ আর ওদিকে ফারিয়া আর পম্পম এদেরকে নিয়ে যে মন্দিরার মা অর্থাৎ নিপা দেবী কি করেছে, জামাই ষষ্ঠী করেছে, তা দুজনের ব্লগেই সেটা দেখা গেছে। এখন আমাদের সুতপার আপত্তি হচ্ছে নাইটি পরিহিত মানে কাকিমাকে নিয়ে, মানে নিপা কাকিমাকে নিয়ে। মানে মূল বিষয় হচ্ছে নাইটিটা উনি কেন পরেছেন। এই রকম একটা ভালো অনুষ্ঠান বা যেটা হচ্ছে মঙ্গলদায়ক অনুষ্ঠান জামাই ষষ্ঠীর মতো, সেক্ষেত্রে তো উনি সেক্ষেত্রেও তো উনি শাড়ি পরে নিজেকে একটা উপস্থাপনার মাধ্যমে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে পারতেন, তিনি কেন করেননি। এক্ষেত্রে আমাদের সুতপার প্রচন্ড পরিমাণে আপত্তি আছে। এবার আমি সুতপাকে বলি, সুতপা স্ট্যান্ড পয়েন্ট যখন নেবে, যে বিষয়টার মধ্যে একটা দিকে স্টিক করে থাকবে, সেটা যেন সবার জন্যই অ্যাপ্লিকেবল হয়। শুধুমাত্র ব্যক্তি বিশেষে এই ব্যক্তির জন্য শুধুমাত্র বললে আর এক ব্যক্তির ক্ষেত্রে সেটা প্রযোজ্য করবে না, এরকম যেন না হয়। এখন বলি নাইটি, এই নাইটি আমরা এই যে নাইটি পরে যে ভিডিও করি, এক্ষেত্রেও একটা কথা বলা হয়েছিল যে নাইটি পরে ভিডিও না করে যদি আমরা চুড়িদার পরে হোক বা একটা ওড়না নেওয়ার মাধ্যমে একটা সুন্দরভাবে প্রেজেন্টেবল হয়ে বসি, তো সেক্ষেত্রে সত্যি সুন্দর লাগে। এটা বলেছিলেন কে? বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজার। এবং আমি এতে কোনো রকমের অন্যায় বা কিছু দেখছি না, ভালোর জন্যই বলেছেন, যাতে করে আমাদের আরো বেশি অ্যাট্রাকটিভ লাগবে। এবং সত্যিই তো তাই, ওয়াইটি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, সেক্ষেত্রে সবাই আমাদের দেখছে, সবাই আমাদের জাজ করছে, আমাদের মুখের কথা বলো, বা যারা যারা ব্লগাররা আছে তাদেরকেও দেখছে। সেক্ষেত্রে নাইটিটা সত্যি কি দরকার আছে? নাইটি ছেড়ে কি আমরা শাড়ি বলো বা কুর্তি পরো বা এইগুলো পরে কি আমরা প্রেজেন্টেবল হয়ে কি ভিডিও করতে পারি না? কিন্তু এই নিয়ে তখন প্রচন্ড শোরগোল চললো। সত্যি কথা বলতে ওই একজনকে আমি দেখি হাত কাটা, তলা কাটা, বগল কাটা ওই জিনিসপত্র পরে পরে কোনো ওড়না না নিয়ে ওই ভিডিও করে, আর অসহ্য লাগে, অসহ্য লাগে। সুতপাও সেক্ষেত্রে বাদ যায় না। হ্যাঁ, হাত কাটা নাইটি পড়ুক, কিন্তু তার উপর দিয়ে একটা ওড়না জড়িয়ে নিলে মনে হয় একটু সুন্দরই লাগে দেখতে। না, সেক্ষেত্রে সুতপা সেটা কি করবে না করবে সুতপার ব্যাপার, কিন্তু আমার বলার মনে হলো যে আমি বলি তাই। এবার ব্যাপার হচ্ছে সুতপার আপত্তি হচ্ছে নিপা দেবী কেন নাইটি পরে জামাই বরণ করেছেন বা জামাই ষষ্ঠী করেছেন। তাহলে সুতপা, তুমি যখন এখানে নাইটি পরের কথা বলছো, এই ভাঙা টিনের পরিবার তো সারাটা দিন সারাটা রাত ওই নাইটি পরেই কাটিয়ে দেয়, নাইটি পরে রাস্তায় চড়াতে বেরোয়, তাই না? এপাড়া ওপাড়া সেপাড়া, বিয়ে বাড়ি গেছে সেই ক্ষেত্রেও সেই নাইটি পরেই এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি। তাহলে তুমি একটা কথা বলো, বিয়ে বাড়িতে তো অনেক ধরনের মানুষ আছে, সেক্ষেত্রেও তো নিজেকে প্রেজেন্টেবল করে রাখা উচিত। তো সেখানেও কি নাইটি পরে পরে ঘোরা বা নাইটি পরে পরে সামনে আসা, হ্যাঁ এটা কি খুব সম্মানের? কিন্তু ভাই, তুমি কিন্তু ভাঙাটিনদের ব্যাপারে এই কথা কিন্তু মুখ দিয়ে বলনি, দেখো তাহলে তোমার ক্ষেত্রে কি রকমের দ্বিচারিতা। একজনকে বলছো নাইটি পরার ক্ষেত্রে, আর আরেকজনকে বলছো নাইটি পড়ছে বা অমুক করছে, সেক্ষেত্রে তোমার তাতে করে তাদের
হিসাবে, মানে তাদের উপরে কোনো বাধা নিষেধ নেই। অবশ্য আমি তোমাকেও দেখেছি, তুমি ওই নাইটি পরে পাশের পাড়ার দোকান থেকে কি আনতে গেছো, বিরিয়ানি আনতে গেছো। সত্যি কথা বলতে তুমি যে নাইটি পরে বিরিয়ানিটা এনেছিলে, তোমার ব্লগ ভিডিওতে আমরা দেখেছিলাম দুপুর বেলায় খাবার রান্না করোনি, বিরিয়ানি নিয়ে আসলে। সত্যি কি সেটা তোমাকে মানায় একটা শিক্ষিত বাড়ির ভদ্র বউ? তুমি যখন কাউকে কটাক্ষের সুরে সেই জিনিসটাকে নিয়ে অবজেকশন করবে, তাহলে সেই জিনিসটা তো তোমার উপরেও অ্যাপ্লাই করতে হবে, যে হ্যাঁ আমি একজনকে কাউকে বললাম আর আমি সেটা নিয়েই অলরেডি অল টাইম পড়ে চলছি, তাহলে তো লোকে ছাড়বে না, তাই না? তা তুমি ভাই কি করে এই কথাগুলো বলতে পারো? তুমি যেখানে নিজেই নাইটি পরে, হাত কাটা নাইটি পরে তুমি চলে যাও বিরিয়ানি কিনতে রাস্তার মধ্যে, তুমি আবার লোককে কি করে বলো? হ্যাঁ, আমি এটাও বলছি যে নিপা দেবীর নাইটি না পরে একটা শাড়ি পরলে হয়তো বা সত্যিই সুন্দর লাগতো, সত্যিই ভালো লাগতো, আর জিনিসটা ভালো দেখাতো যে উনি শাশুড়ির মতো কাজ করছেন। সেক্ষেত্রে যেখানে ফারিয়ার মা উপস্থিত নেই, সেখানে উনি একটা সুন্দরভাবে প্রেজেন্টেবল হয়ে উনি যে কাজটা করার ফারিয়ার মায়ের সে কাজটা করছেন, ভালো লাগতো। কিন্তু কথা হচ্ছে যে তুমি যে কথাটা বলছো, তুমি কি নিজের উপরে সেটা অ্যাপ্লাই করো? না তো। তুমি ভাঙাটিনদের ক্ষেত্রে কি সেই কথাগুলো বলো যে হ্যাঁ তোরা কেন এরকম নাইটি পরে পরে রাস্তায় ঘুরে বেড়াস, তোদের কি জোটে না জামা কাপড়? ওই যে অমাবস্যার ভাঙাটিনের মা নাইটি পরে, হাত কাটা নাইটি পরে, গলায় একটা গামছা ঝুলিয়ে চললো রাস্তায়, সারা রাস্তায় চই পাড়া টলুনিদের মতো টোলে, তারপরে বাড়ি আসো। খুব সুন্দর লাগে দেখতে। তুমি কি এরকম ভাবে বিরোধিতা করেছো কোনোদিন? না। যাই হোক, সেই ক্ষেত্রে এই নাইটি নিয়ে তুমি যা বললে, হ্যাঁ। তারপরে কথা হচ্ছে ফারিয়ার মা আসেনি। ফারিয়ার মা তো সুন্দরভাবে জিনিসগুলোকে মানে উপভোগ করছে। ফারিয়ার মায়ের না লেগেছে কোনো টাকা পয়সা বিয়ে দিতে, না অনুষ্ঠান করাতে কোনো মানে কিছু, এই যে এখন যে সামাজিক অনুষ্ঠানগুলো চলছে, না তাতে কোনো রকমের টাকা পয়সা খরচ হচ্ছে। ফারিয়ার মা তো দিব্যি মানে মজার আরামেই রয়েছে। এইভাবে মেয়ে বিদায় করে দিয়ে ফারিয়ার মা মানে দুই হাত তুলে নাচছে। ফারিয়াদের বাড়িতে কোনো রকমের অশান্তি আমার মনে হয় না যে হচ্ছে। ফারিয়ার মা সবকিছুই জেনে শুনেই মেয়েকে এইভাবেই বলেছে তুই পগার পার হ, কারণ টাকা পয়সার তো অভাব আছে। হ্যাঁ, আমাদের সম্ভব না লোকের কাছে এইরকম ভাবে বলবি, সিম্প্যাথি কার্ড খেলবি, লোকে এমনি ইমোশনাল হয়ে তোর ভিডিও দেখতে আসবি, তোকে ভিউজ দেবে, টাকাও পাবি, আর তারপরে ভিক্ষার ঝুলি নিয়ে বসবি, সবাই দেখবি তোর বিয়ের নাম করে করে আজকে এ ফ্রিজ, কালকে ও কি বলে মাইক্রোওভেন, তারপরে হচ্ছে মিক্সার মেশিন, এইরকম পাঠিয়ে দেবে। তাই ক্ষেত্রে ওর মা এইভাবে চালাচ্ছে, সেটাই ওর মা চালাচ্ছে ফারিয়ার মা। ফারিয়ার মা তো অত্যন্ত ধান্দাবাজ মহিলা। ওই মন্দিরারা যখন ছিল ওদের বাড়িতে, মন্দিরা নিজে ভিডিও করে পরবর্তীকালে বলেছে প্রত্যেক মাসে 10,000 টাকা, প্রত্যেক সপ্তাহে বাজারের টাকা, জলের টাকাও পর্যন্ত ফারিয়ার মা চেয়ে নিয়েছে। ভাবা যায় কিভাবে লোককে চুষতে হয়। এদের দুই মা মেয়ের থেকে শিখতে হয়, একদম বন্ধুরা, এদের মা মেয়ের থেকে শিখতে হয় যে কিভাবে চুষতে হয়। যাই হোক, এই সম্পর্কিত কথা গেল। দেখো, যেটা আমার বলার বিষয় আজকে, এই সুতপা বারংবার বলে যে ও ভিডিও টু ভিডিও কথা বলে, কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই আমি দেখছি যে ওর পার্সোনাল অ্যাটাক ও না করে কিন্তু আর থাকতে পারছে না। হ্যাঁ, প্রত্যেকবার ও পার্সোনাল অ্যাটাকটা করেই ফেলছে। এবার কেমন, এই যে গীতাদি ওকে নিয়ে কন্ট্রোভার্সি করে বলেছে যে তুই এই রকম ভিডিও করে তুই যে এই যে সুপ্রিম কোর্টের মতো কেস যে খেয়েছিস, সেক্ষেত্রে তো তোর বাবার বা তোর মায়ের বারণ করা উচিত ছিল, তাহলে তুই এই ধরনের কেস খেতিস না। এই ক্ষেত্রে সুতপা কি বলেছে গীতাদিকে বলেছে যে তুমি অল্প বয়সে তোমার মেয়েকে বিয়ে দিয়েছো, যেই বিয়ের ফলটা কিনা তোমার মেয়ে ভুগেছে, মানে গীতাদির ছোট মেয়ের প্রথম বিয়েটা টেকেনি, সেই জন্য গীতাদিকে এইভাবে কটাক্ষ করে বলেছে যে তোমার দোষের জন্য তোমার মেয়ে ফল ভুগেছে। আচ্ছা, যদি আমি এটাই ধরে নিই সুতপা, তোমার বাবা মা ভালো ঘরেই বিয়ে দিয়েছিল, মানে লজে বিয়ে দিয়েছে, সুন্দর দেখে বিয়ে দিয়েছে, তোমার মা বাবা তো ভুল করেনি, তোমার একটা যথোপযুক্ত বয়সে বিয়ে হয়েছে, শিক্ষিতা মেয়ে। হ্যাঁ, তারপরেও এসে তোমাকে কেন বলতে হয় যে তোমার বর নাকি তোমাকে বলেছে 6 রশ্মি নয়া কাল, তাই না? তুমিই বলেছো তোমাকে এমন ভাবে খাবার খোটা দিয়েছে যে ক্ষেত্রে তোমার নাকি ভাত খেতে খেতে নাকি চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, তোমার শ্বশুর ওপর থেকে তোমাকে তাড়িয়ে দিয়ে নিচে নামিয়ে দিয়েছে।
তোমার ননদ নাকি তোমাকে চর মারতে গেছে, এত এত তোমাকে অপমান করেছে। তাহলেও কি এটাও ধরে নেবো যে তোমার বাবার অন্যায় বা ভুলের জন্যই সেই মাসুলগুলো আজকে তোমাকে এইভাবে পেতে হচ্ছে? এইভাবে পেতে হচ্ছে। তোমারও তো এখন সংসার থেকে ত্রাহি মধুসূদনের মতো অবস্থা হয়ে যাচ্ছে। কবে তুমি বেরিয়ে যাবে? তোমার বাবা আসলেই তুমি চলে যাবে। বাবাকেও তোমার সামনে দাঁড় করিয়ে নিয়ে বলতে হচ্ছে যে না, তোমাদের সংসারটা মোটেই সুমধুর নয়। 12 বছর সংসার করার পরেও এইরকম অশান্তি, কখন কি হয়ে যায়, কার কি হয়ে যায়, মানে কে সুইসাইড করে ফেলে, এই রকম বিষয়ে উনি একটা ইঙ্গিত দিয়ে রাখলেন। সেক্ষেত্রে সংসারটা ভেঙে যাওয়াই দরকার। তা তুমি যে গীতাদিকে এই ধরনের কথা বলছো, তোমার সংসারের ক্ষেত্রেও তো সেই একই জিনিস দেখতে পাচ্ছি। তুমি আবার কোন স্ট্যান্ড পয়েন্ট নিয়ে, কি পয়েন্ট ধরিয়ে নিয়ে তুমি গীতাদিকে বলছো? তাহলে কি ধরে নেবো তোমার বাবার এটা চরম ভুল হয়েছিল তোমার এখানে বিয়ে দেওয়াটা? তোমার বাবা তো আর তোমাকে অল্প বয়সে বিয়ে দেয়নি। তাহলে তোমার ক্ষেত্রে আজকে সংসার তুমি নিজে কেন টিকিয়ে রাখতে পারছো না? তুমি নিজে কেন সংসারটাকে টিকিয়ে রাখতে পারছো না? তুমি আবার গীতাদির মেয়ের সম্পর্কে বলছো। শোনো, আজকালকার দিনে যা পরিস্থিতি হয়েছে না, সংসারের বলো বা সমাজের বলো, এই বিয়ে টিকিয়ে রাখাটাই সবচেয়ে বড় দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। ধৈর্য ধরে না থাকলে এখানে সংসার টিকে থাকাটা সত্যি খুব কঠিন ব্যাপার। আগেকার দিনের মা মাসিদের দেখেছি বা আমার শাশুড়ি টাশুড়িদের দেখি কি পরিশ্রম করে করেছে, তাদের মুখে সত্যি কোনো রকমের টু শব্দ বেরোতো না। যতই কিছু যা তাদের উপরে চাপিয়ে দেওয়া হতো সেটাই তারা করে যেত। তার ফলে কি হতো, কোনো রকমের মানে ঝামেলা, ঝুট ঝামেলা কিছু হতো না। কিন্তু এখনকার দিনে সেটা নেই। এখনকার বোধ ছেলে মেয়ে উভয় চাকরি করছে, ফলত কেউ কাউকে একটু গরম নিয়ে কথা বললেও, কেউ কাউকে একটা কথা বললেই সে আর সহ্য করতে পারছে না। যেমন দেখো সুতপা, তোমার বর তোমাকে 6 রশ্মি নয়াকার ল বলেছে, তাতেই তোমার ফেটে ফোয়া হয়ে যাচ্ছে। সেটাই তুমি তোমার বরের কাছ থেকে সহ্য করতে পারছো না। নিজের লোক কেন এই ধরনের কথা বলেছে, নিজের লোক, তাতেই করে তুমি সংসার টিকিয়ে রাখতে পারছো না। তাতেই বোঝাতে হচ্ছে তোমার যে না, তুমি সংসারে থাকতে পারছো না। এত অপমান নিয়ে, এত অপমান নিয়ে সেই তুমি গীতাদির মেয়ের কথা তুলে টেনে ধরছো। আচ্ছা, তারপরে তুমি বলেছো যে এই যে গীতাদির কেসের ব্যাপার নেই। গীতাদি বলেছে যে তোমাকে কেস এই রকম ভাবে কেসের কেন তোমাকে অমুক হতে হয়। তুমি বলেছো অনেক জ্ঞান দিয়ে দিয়েছে। তুমি যদি রিম্পার নামে এরকম একটা কেস দিয়ে দিতে বা অন্য কারোর নামে কেস দিয়ে দিতে, শোনো তোমাকে মনে করিয়ে দিই, কেস এখন যা বুঝতে পারছি, আমি এই কেস নিয়েও অনেক কথাবার্তা বলবো। এখন যাই কন্ট্রোভার্সি লাইনে এসে এই যে কেস যে সমস্ত ব্যাপারগুলো বুঝতে পারছি, খুব একটা কোনো মামুল মানে কোনো ব্যাপারই নয়, মানে তুচ্ছ নগণ্য একটা ব্যাপার। হ্যাঁ, তুচ্ছ নগণ্য একটা ব্যাপার এরকমই সবাই বোঝাচ্ছে, কিন্তু আমি সত্যিই জানি না। কিন্তু কারোর কেস এই মানে রাজ্য ছেড়ে যদি অন্য কোনো রাজ্যে হয়, অর্থাৎ সুপ্রিম কোর্টের মতো জায়গায় হয়, তাহলে কি সেই ব্যাপারটা কি তুচ্ছ না? তো তার মানে ব্যাপারটা হচ্ছে এর গুরুত্ব বুঝতে হবে। এইখানের কোনো রাজ্যে সেই কেসটা না হয়ে যদি সুপ্রিম কোর্টে হয়, তার মানে তোমাকে এমনি মামুলি কোনো কেস দেয়নি। তার মানে ভাবো তুমি কতটা হিংস্র হয়ে, কতটা মানে আউট অফ কন্ট্রোলের থেকেও বেরিয়ে গিয়ে, কতটা মানে বাঘসিংহদের থেকেও তুমি হিংস্র হয়ে গিয়ে তাদেরকে নোংরাভাবে অ্যাটাক করেছো, যারা তোমার সম্পর্কে কেস করেছে, মানে MSLরা। কাউকে করলো না, বেছে বেছে তোমাকে, তাই না? আগে শুনেছিলাম সীমাদির সম্পর্কে হয়েছিল, সেই সীমাদিকেও তারা ছেড়ে দিয়েছে, কিন্তু তোমাকে ছাড়েনি। তুমি 6টা ভিডিও প্রাইভেট করে দিয়েছো, সেই ভিডিওগুলো আর নেই, কিন্তু তারপরেও তোমাকে ছাড়েনি। তার মানে বুঝতে হবে তুমি কতটা ভয়ঙ্কর ভাবে সেই ভিডিওগুলো করেছিলে, কতটা ভয়ঙ্কর ভাবে। তা তোমার কেস আর অন্য লোকের সম্পর্কেও যাই কেস, সেগুলো কি এক হয় বলো? কখনোই এক হয় না। তা তুমি কি কেস দিলে গীতাদির নামে, তুমি কি করলে না করলে রিম্পার সম্পর্কে, সেই কেস আর তোমার এগেনস্টে হওয়া সুপ্রিম কোর্টের কেসটা এক নয়। আর শোনো, গীতাদির এখন বয়স হয়েছে, তার 2টো মেয়ে, তাদের বিয়ে থা হয়ে গেছে। রিম্পার ক্ষেত্রেও যদি বলি, তার 2টো ছেলে হয়ে গেছে, তারাও মোটামুটি বড় হয়ে গেছে। তাদের পরিস্থিতির সঙ্গে মনে হয় না তোমার পরিস্থিতি বা আমার মতো মেয়েদের পরিস্থিতি সমান। এবার বললে কেন? দেখো, আমাদের এখনো পর্যন্ত সংসার জীবনে সন্তানাদি হয়নি। আমাদের মূল এবং প্রধান টার্গেটই হওয়া উচিত
এবং আমার ক্ষেত্রে তো আমি সেটাই মনে করি একটা সন্তানাদি হওয়ার। তো আমাদের সেক্ষেত্রে যেখানে প্রসেস চলছে, ডাক্তার দেখাচ্ছি, অমুক করছি, সেই ক্ষেত্রে আমাদের মতো মেয়েদের কি এই কেস খামারিতে দৌড়াদৌড়ি করা বা টাকা পয়সা ব্যয় করার মতো সত্যি আমাদের কি উচিত করা? না আমাদের সেটা যথোপযুক্ত কাজ হবে? ওদের ক্ষেত্রে যদিও বা হয় তাও আমি বলবো ঠিক আছে, কিন্তু তোমার বা আমার ক্ষেত্রে তো এটা একদমই উচিত নয় না, যে হ্যাঁ আমরা এখন সেই মানে কেসের মধ্যে যাব। তো আমি এমন আমি কেন, আমি সবাইকেই বলছি এমনভাবে কোনো রকমের কিছু ভিডিও করব না যার মাধ্যমে এই ধরনের কেস হবে যেটা সুপ্রিম কোর্টের মতো জায়গায় যাবে। ভাই সুপ্রিম কোর্টের মতো জায়গায় যাবে, তোমার সঙ্গে তুমি অন্য কারোর তুলনা করো না। আর একটা কথা বলি যে হ্যাঁ, এই যে তুমি বলছো এই ভিডিও দেখা নিয়ে, অমুক করা নিয়ে, তোমার মাও তোমাকে বলেছিল যে তুই তোর চ্যানেল কোনোদিন নষ্ট করবি না, সবই ঠিক আছে, কিন্তু কোনো মা যদি শোনে যে হ্যাঁ তার মেয়ের এইরকম ভাবে কোর্টের ক্ষেত্রে টাকা বেরিয়ে যাচ্ছে, সুপ্রিম কোর্টের মতো উকিলে এই আজকে ডেট পড়বে, অমুক পড়বে, সেক্ষেত্রে টাকা দিতে হবে, তা তোমার মায়েরও কি ভাই ভালো লাগে এইসব শুনলে? আমার মনে হয় না তোমার মায়েরও ভালো লাগে। এবার আসি জামাই ষষ্ঠীর ব্যাপারটা নিয়ে। দেখো জামাই ষষ্ঠীর ব্যাপারটা হচ্ছে, আমার মা সত্যি দীর্ঘদিন ধরেই অসুস্থ। আমার মা দীর্ঘদিন ধরেই অসুস্থ, 2004 থেকেই আমার মা অসুস্থ। যাই হোক, আমার বাবা মারা গেছেন 2022-এ, তো মা 2022-এ বাবা মারা যাওয়ার পর থেকে আর রান্নাবান্না করতে পারে না। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের হয় কি, আমি এর আগেও গিয়ে মোটামুটি রান্নাবান্না করতাম, তো এখন তো ওরা হোম ডেলিভারি খায়, আর এই বিভিন্ন অনুষ্ঠান হলে আমি চলে যাই গিয়ে রান্নাবান্না করি। হ্যাঁ, আমি চলে যাই গিয়ে রান্নাবান্নাটা করি। আজকে এই যে জামাই ষষ্ঠীর ব্যাপারটা যে তোমরা বলছো, জামাই ষষ্ঠীর ব্যাপারটা, তোমরা তো 3টে মেয়ে, তোমরা বলছো যে মাকে চাও না যে হ্যাঁ মা পরিশ্রম করুক, না মার পরিশ্রমের তো দরকার নেই। তোমরা 3 বোনে যদি 3 জনে মিলে রান্না বান্না করো, এ কেটে দিচ্ছে, এ গুছিয়ে দিচ্ছে, এ রান্না করে নিচ্ছে, তাহলে তো অসুবিধা দরকার নেই। মা কেন করবে? এটা তো স্বাভাবিক কথা, এটা বয়স্ক হয়েছে মা, হতেই পারে নাই করতে পারে, তার শরীর নাই দিতে পারে। তো তোমরা আছো কি করতে? সেক্ষেত্রে সবাই মিলে একসঙ্গে হয়ে রান্না বান্না করলে, খাওয়া দাওয়া করলে, হই হুল্লোড় করলে, এটাতেই তো আনন্দ বা মজা হয়, তাই না? মা কেন করবে? মাকে করতে হবে কেন? আমি যেমন এই যে বাপের বাড়িতে যাই, আমি বাপের বাড়িতে গিয়ে তো আমি আমার সত্যি রান্না বান্না যা কাজকর্ম সব আমিই করি না। তবে এইবারে যে আমি জামাই ষষ্ঠীতে গেলাম, এইবারে আমি রান্না বান্না করিনি, আমাদের হোটেল থেকে খাবার এসেছিল, তো আমি বলেই দিয়েছিলাম যে আমার শরীর ভালো না ভাই, আমি রান্না করব না। তো ভাই বলেছিল ঠিক আছে তুই আয়, আমরা হোটেল থেকে খাবার নিয়ে আসছি। তো আমাদের সত্যি হোটেল থেকেই আনা হয়েছিল খাবার, সেই খাবার দিয়ে আমাদের জামাই ষষ্ঠী করা হয়েছে। তো জামাই ষষ্ঠীতে যদি বাপের বাড়িতে যাওয়ার ইচ্ছাই থাকে বা আনন্দ করার ইচ্ছাই থাকে, মাকে দিয়ে করাতে হবে বলে, মায়ের পরিশ্রম হবে বলে সেই অনুষ্ঠানটা মানে ভেস্তে যাবে এরকম কোনো ব্যাপার নেই। নিজেরা যদি সঠিক থাকা যায় না তাহলে কোনো ব্যাপার না। হ্যাঁ, তবে আর একটাও কথা, তুমি যদি এইভাবে মায়ের নাম দিয়ে যদি বাবার টাকাটাকে যদি সেভ করতে চাও, তাহলে ভাই আলাদা ব্যাপার। হ্যাঁ, বাবার টাকা খরচ হয়ে যাবে, তো তোমরাও তো ইনকাম করো, তুমি তো ইনকাম করোই, তো তুমি না একটু বেশি দিলে, তোমার মেজো বোন না একটু কম দিল, শুধু এই দুজনে মিলে মিশে টাকা পয়সা খরচ করে না একটু খাওয়া দাওয়া করতেই, তাতে করে তো সবাই মিলে একটা আনন্দও হতো, তাই না? শোনো, মানে কি বলবো, ছুতোয় মারে গুতো, এটা কথা আছে। তো যাই হোক, তো ছুতো দিতে থাকলে কিন্তু ভাই কোনো কাজই হয় না, তাই না? তো যাই হোক, সুতপার সম্পর্কে এইটুকু কথা। তবে সুতপাকে একটা কথা বলবো যে সুতপা, আর যাই করো ভাই, মর্কটের সঙ্গে মিশো না। মর্কট যেভাবে তোমাকে নিয়ে ছিনিমিনি খেলছে আর তোমাকে নিয়ে ছিনিমিনি খেলেছে, তোমার কিন্তু সত্যিই শিক্ষা নেওয়া উচিত। বারংবার কিন্তু মানুষ ভুল করলে সেটা কিন্তু ভুল না, সেটা অন্যায়। আর তুমি যেটা করেছো মর্কটের সঙ্গে মিলে 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 তুমি অন্যায় করেছো। তোমার বরের পৌরসত্ব নিয়ে আলোচনা করেছো, তারপরেও তোমার বর তোমাকে রেখে দিয়েছে, সংসার করছে। এরকম ভাবে পুরুষরা যদি জানতে পারে, তারা তো সংসারই করতে চাইবে না, সংসারই করতে চাইবে না। আর তুমি ভাই কেমন বউ যে তুমি যে বাড়িতে থাকছো, যে সংসারে খাচ্ছ, যার বরের পয়সায় সমস্ত কিছু করছো, বলো তো তুমি যে হ্যাঁ আমার বরের টাকাই আমাকে চলি আমি। যখন লোকে বলেছিল তোমার বরের টাকায় জল গরম হয় না, তখন তোমার বরকে ভালো প্রমাণ করার জন্য তুমি বলো তোমার বরের টাকায় খাচ্ছ, বরের ঘরেই রয়েছে, সবই বুঝলাম। সেই বরকেই তুমি পরপুরুষের কাছে, অন্য পুরুষের কাছে এইভাবে বিক্রি করে দিতে হয় তোমার।
যে তোমার বরের প্রতি সেই রকম কোনো ফিলিংস আসে না, বরের মতো কাজ করে যা তুমি মোবাইল নিয়ে ঘাঁটতে থাকো। চি 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 চি, লজ্জার বিষয় ভাই। এইরকম ভাবে মহিলারা কেউ আছে? হ্যাঁ, আমার আমার বরের প্রতি কোনো ক্ষোভ বা রাগ বা অভিমান বা কষ্ট দুঃখ নিয়ে আছে তো, কিন্তু আমি সেটা অন্য পরপুরুষকে কেন বলবো? ওয়াইটি করি, তার থেকে আলাপ আলোচনা বলেই কি তার সঙ্গে বলতে হবে? তারপরে একটা পুরুষ, আমি এইভাবে অন্য কারোর সাথে আমার হাজবেন্ডের সম্পর্কে নিয়ে আলোচনা করতে রাজি নেই। কিন্তু তুমি কি করে করেছো? আর তোমার স্বামী এতদিন ধরে তোমাকে সহ্য করেছে, তারপরে যদিও বা বলে 6 রশ্মি নয়াকার ল, খুব কি ভুল বলেছে? খুব কি অন্যায় বলেছে? তুমি যদি জানতে পারতে তোমার স্বামী তোমার সম্পর্কে অন্য একটি মহিলার কাছে বলছে আমার বউ ঠিকঠাক মতো আমার চাহিদা পূরণ করতে পারে না, আমার কাছে আসেই না, এই রকম ভাবে যদি বলতো, তাহলে কি তুমি তোমার বরকে উলুলুলুলু উলুলুলুলু উলুলুলু করে 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 কি পুজো দিতে? না তো। আজকে যদি তোমার বর এই সমস্ত জানার পরে যদি বলেই থাকে 6 রশ্মি নয়াকারলা, আমি মনে করি না খুব একটা ভুল বলেছে। তুমি যেরকম কাজ করেছো, তুমি সেই রকম কাজের জন্য তার মূল্যায়ন হিসাবে সেইগুলো রিটার্ন পাচ্ছ। আর তারপরে তুমি কথা বলার লোক পাওনি? হ্যাঁ, কার সাথে কথা বলেছো? সমস্ত বিষয়ে ওর কাছে গেছো কেন? ও কি তোমাকে সমস্ত থেকে, সব সমস্যা থেকে তোমাকে বার করে দেবে? ও কি ভগবান? ও কি ঈশ্বর? হ্যাঁ, ও কি ঈশ্বর? ও বাড়ি করেছে, তুমি ওর বাড়িতে পর্যন্ত যেতে চেয়েছো। ওরে বাপরে বাপ, লোকের বাড়ি করা দেখোনি? তুমি মনে হয় বাড়িতে থাকো না, সত্যি তুমি মনে হয় কোনো বাড়িতে থাকো না। হ্যাঁ, তারপরে কি ওকে তুমি গেছো দীঘায়, সেক্ষেত্রে ওকে তুমি ডেকেছিলে, জানি না সেটা কতটা সত্যি কতটা মিথ্যে, ও যা বলছে। প্রত্যেকটা পদক্ষেপে তুমি ওকে ফোন করে করে ওকে না এমনভাবে ওকে ফিল করিয়েছো, ওকে অনুভব করাতে সাহায্য করেছো যে ও হচ্ছে এই ওয়াইটির ঈশ্বর, ভগবান, তার জন্য যে কোনো কেউ সমস্যায় পড়ে ওর কাছে যেতে হয়। সত্যি ওই 1.5 ফুটিয়া মালটাকে মনে হয় তোমার যে ও সত্যি সবকিছু সমস্যার সমাধান করে দিতে পারে? কতদূর শিক্ষা দীক্ষা আছে? কি ওর পরিচয়? কি এমন যোগ্যতা যে তো মানে ওর পায়ে গিয়ে পা চাটতে হবে? আমার তো মনে হয় না ওর সেই রকম কোনো যোগ্যতাই আছে, কোনো ক্ষমতাই আছে। আর যে কিনা তার বউয়ের বলছে বউ আমার লক্ষ্মী, ও মাগো মাগো, বউয়ের পিরিয়ডের কথা, বউয়ের পিরিয়ডের কি সমস্যা আছে, বউ পিরিয়ডের কোন কোন ডেটে কি হয় না হয়, চি 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 চি, মানে লজ্জায় মাথা কাটা যায়। যেইগুলো মানুষের মানে গোপন জিনিস, সেইগুলো দেখি ওয়াইটিতে সব এসে এসে এই রকম ভাবে ভাবে ঢাক ঢোল পিটিয়ে পিটিয়ে বলাটাই মহত্বের কাজ, মহত্বের কাজ, পৌরসত্বের কাজ। সেই স্বামী এসে তার বউয়ের সম্পর্কে পিরিয়ডসের গল্প করছে গো, পিরিয়ডসের গল্প করছে অন্য একটি পরমহিলার সাথে, অন্য একটি পরমহিলার সাথে। আবার এই মহিলাই আর ওই পুরুষটি, এই দুজনে মিলে মানে সুতপা আর ওইদিকে মরকট, দুজনে মিলে পরকিয়া খেলবে বলেও এইরকম ভাবে একটা রচনা করেছিল। এখন জানি না, মরকট এসে বলে যে সে নাকি সায় দেয়নি। তা আমার কথা হচ্ছে, একটা মহিলা এত দূর সাহসী পায় কোথা থেকে যে সে পরকিয়া খেলবে বলে এই রকম ভাবে একটা প্ল্যানিং করতে পারে? এত বড় উদ্ধত্তই বা সেই মহিলা পায় কোথা থেকে? নিশ্চয়ই সেই মহিলার কাছ থেকে, মানে মহিলা এই পুরুষটি নিশ্চয়ই সেই মহিলাকে এইরকম ভাবে সুরসুরি মার্কা কিছু কথাবার্তা বলেছে, যাতে করে একটা পজিটিভ বার্তা দিয়ে রেখেছে যে তুমি আর আমি যা পারবো সেইগুলো করে নিলে কোনো অসুবিধা নেই, আমার বাড়িতেও বউ আছে আর তোমার বাড়িতেও স্বামী আছে, তাই না? মানে বলতে বাধ্য হচ্ছি, আর যাই করো সুতপা, এই ধরনের আর নোংরা কাজ করো না, তোমার কাছ থেকে অ্যাটলিস্ট এটা আশা করা যায় না। হ্যাঁ, তোমার এখন মনে হবে জ্ঞান, তুমি যেমন কাজ করে রেখেছো সেই রকম ভাবেই জ্ঞান পাচ্ছ, সেই রকম ভাবেই পাচ্ছ। কার্মা ইজ ব্যাক। এটা যদি অন্য কারোর ক্ষেত্রে হতো, তুমি কি ভাই ছেড়ে দিতে? তুমি কন্ট্রোভার্সি করতে না, তুমি সমালোচনা করতে না, তুমি জ্ঞান দিতে বসতে না, জ্ঞানের বাণী শোনাতে বসতে না? হ্যাঁ, তাই তোমার ক্ষেত্রে যদি সেটা হয়ে থাকে, তাহলে অন্য লোকেই বা ছাড়ে কি কোথা থেকে সুযোগটা? অন্য লোকেই বা ছাড়বে কেন? তাই নয় কি? অন্য লোকই বা ছাড়বে কেন? আর তারপরে তোমার কাছের লোকেরা তোমার থেকে দূরে সরে গেছে, তার মানে ভাবতে পারো যে তোমার সত্যিই দোষ আছে।
তোমার সত্যিই দোষ আছে। আগে একটা অনেস্ট দলে বিলং করতে, সেই অনেস্ট দল তো ভেঙে চুরে পুরো গেছে রসাতলে, সেখানে কেউ কারোর সাথে সম্পর্ক নেই। তারপরেও তুমি যে দলটা তৈরি করেছিলে সেই দলের মানুষগুলো এখন সবাই তোমার থেকে সরে গিয়ে সবাই তোমাকে প্রশ্ন করছে, সবাই বাক্যবাণে তোমাকে জর্জরিত করছে, তোমার মনে হচ্ছে সবাই তোমাকে জ্ঞান দিচ্ছে। এই জায়গাটা তো তুমি করে রেখে দিয়েছো, তাই নয় কি? আছে উত্তর তোমার কাছে? যাই হোক, এবার আসি আমি মর্কটের সম্পর্কে কথা বলতে। দেখ মর্কট, তোকে আমি একটা কথা বলি, ওই যে বলেছি তুই যেমন ভাবে খেলতে চাইবি আমি তেমন ভাবে খেলবো। তুই আমার স্কুলের প্রিন্সিপালকে ফোন করে যে কি ছিড়লি, কি যে আঠিটা বাঁধলি, আমি সত্যিই বুঝতে পারলাম না, সত্যিই বুঝতে পারলি না। তুই আমার চাকরি খেয়েছিস, অমুক খেয়েছিস, তমুক খেয়েছিস, ছিঁড়ে আঠি বেঁধে রেখে দিয়েছিস। কিন্তু দেখ, তোর একটাই কথা আমি বলবো, এই যে তুই সীমাদিকে পতিতা, তারপরে হচ্ছে কি আমাকে বলছিস খানকি, হ্যাঁ খয়াকার ন কয় কে ই ওয়াই, তার মানে তো খানকি। আচ্ছা, রিম্পাকে বলছিস 49 ভাতারি, এখন দীপ্তিদিকে কি বলছিস 63 বেবুসে। একজন পতিতা, একজন খানকি, একজন বেশ্যা, একজন হচ্ছে কি 49 ভাতারি, সবাই সবকিছু। এরা যখন তোর বউকে নিয়ে আর তোর মাকে নিয়ে যখন টানাটানি করা শুরু করবে, তখন তুই আবার কি করবি, সুসুর করে বসে বসে বলতে বসবি আমার মাকে নিয়ে বলেছে, আমার বউকে নিয়ে বলেছে। কেন এই সমস্ত করতে যাচ্ছিস? কেন এগুলো করছিস? কেন করছিস? আজকে তোকে তো আমি চিনতামই না, তুই মালটাকে, তুই তো নিজে বসে বসে লাইভ করেছিস, বারংবার লাইভ, একটা দুটো না, এই দুপুর বেলায়, এই বিকাল বেলায়, এই রাতের বেলায় স্ট্রিম লাইভ, টুগেদার লাইভ, অমুক লাইভ, তমুক লাইভ করে করে তুই মানুষকে ডেকেছিস আসো 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 করে করে ডেকেছিস তুই দক্ষিণেশ্বরে। এখন তুই বলছিস যে যার স্বার্থ নিয়ে এসেছে, তোর স্বার্থ ছিল না সেখানে মানুষ জোগাড় করার, তোর স্বার্থ ছিল না যে দেখানোর যে হ্যাঁ আমার দলটা কতটা স্ট্রং, ওই শুটকি মানে সুতপার থেকে কতটা স্ট্রং, তোর দেখানোর একটা মানে মনের মধ্যে ইচ্ছা ছিল না? যদি নাই থাকতো তাহলে তুই কেন লাইভগুলো করেছিলিস, কেন মানুষকে ডেকেছিলিস অমুক সময় দক্ষিণেশ্বরে অমুক তারিখে 16ই আগস্ট না সরি 16ই জানুয়ারি 2024 সকাল 11টার সময় আপনারা সবাই পৌঁছে যাবেন, ওখানটায় অমুক সময় অমুক জায়গায় অমুক লাইভটা হবে, হ্যাঁ মিট আপ হবে, কেন বলেছিলিস? কেন বলেছিলিস? আজকে তুই ওই গুলতাকে, হ্যাঁ ওই চুলের দিদিকে তুই বসে কমিউনিটিতে ঝোলাচ্ছিস, কি বলেছে না বলেছে ওই কি আর বলবো, আমার ওই তলার চুল, ঝাঁটের চুল, কি বলেছে না বলেছে আমি মুও মারতে যাব না, মুটাও মারতে যাব না। কিন্তু এত এই দিদিরা যে তোকে ভালোবাসে, এই দিদিরা কেন আসেনি রে তোর মিট আপে? কেন? তুই বলছিস তোর দিদিরা নাকি তোর হয়ে বসে যাবে, ভালো তো, তোকে এত এত দিদিরা ভালোবাসে, কিন্তু এই দিদিরা কেন অনুপস্থিত ছিল? কেন অনুপস্থিত ছিল? যে দিদিরা তোকে সাপোর্ট করেছে, তোকে ভালোবেসেছে, সেই দিদিরা কেন আসেনি? তুই সেই কথাটার আগে উত্তর দে। বারংবার এই একটা কথাই তোকে বলে যাব, কেন আসেনি সেই দিদিরা? পরবর্তীকালে দিদিদের বলতে হয়েছিল পরীক্ষা ছিল, অমুক ছিল, ছাই ছিল, ব্যাং ছিল, ঘোড়া ছিল, হাতি ছিল, মাথা ছিল। জানুয়ারি মাসে কোনো কিছুই থাকে না, ঠিক আছে? কোনো ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি, আইসিএসসি কোনো বোর্ডের কিছু থাকে না, তাও তোর এই দিদিরা আসেনি। এত এত দিদিদের কোলে বসে বসে দোল খেয়ে খেয়ে গেছিস, তোর এই দিদিরা আবার তোর মিট আপে কেউ আসেনি। তখন তোকে অন্যান্য লোকেদের ভাড়া করতে হয়েছিল, ভাড়া করে তাদেরকে পাঠাতে হয়েছিল সুতপার কাছে প্রশ্ন করতে যাওয়া, জান জান জান। আরে ভাই, সেই কাজটা তুই কেন করিসনি? এই কাজটা তুই কেন করিসনি? তুই বলছিস যারা এসেছিল তারা স্বার্থের জন্য এসেছিল, তুই তোর নিজের স্বার্থের জন্য তাদের ডাকিসনি, তার মানে তুই তো নিজের স্বার্থের জন্য ডাকিসনি। এই যে গু খেকর গুভেন্দুকে নিয়ে তুই লাইভ মারাস, হিউম্যান রাইটস এর কি বড় যে চুল আমি জানি না, ইংলিশ লেখে উই হ্যাভ রিসিভ, বন্ধুরা উই হ্যাভ রিসিভ নট রিসিভড, কি মানে ইংলিশের কি ছুরি। তা এই মানুষটা তোর এত সখ্য মানে মানুষ, এত ভালো বন্ধু, এই মানুষটাই বা তোর ওইখানটায় লাইভ মানে কি বলে মিট আপে কেন যায়নি, দক্ষিণেশ্বরের মিট আপে? এই মানুষটাকে নিয়েই না তুই রিম্পার চরিত্র সম্পর্কে দাগ দিতে গিয়েছিলিস, এই মানুষটাই বা তোকে সাপোর্ট করার জন্য কেন যায়নি? এই যে সমস্ত মুটকি শুটকি ভুটকি সমস্ত গুলো গিয়ে গিয়ে হ্যাঁ 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 করে দাঁত বের করে করে কেলিয়ে কেলিয়ে সব যে ইমোজি মারায়,
এরাই বা কেন তোর দক্ষিণেশ্বরের মিট আপে যায়নি সেই কথাটার আগে উত্তর দে। তোর ওখানটায় তুই একটা ভিডিও করলি, কি একটা লাইভ করলি, সেখানেই দেখি বাল ফেলাতে চলে যায়। তো এরা কেন যায়নি তোর ওই মিট আপটাতে? তার মানে এরা তোকে ভালো মতোই চেনে, এরা তোকে ভালো মতোই চেনে, তোকে ভালো মতোই ব্যবহার করে। তুইও ভালো মতো জানিস যে তোকে এরা কোন কোন নজরে দেখে। তোর আসল সময় এরা তখন ফাঁকা হয়ে যাবে, এরা তখন ফাঁকা হয়ে যাবে। তুই এদের দিয়ে আসল সময় খেলা খেলতে পারবি না, বুঝেছিস? তোর যত হুমকানি চুমকানি ধমকানি, যত এই ক্যামেরার মধ্যে এসে জাগলিং করা, বুঝেছিস? তুই একে এইরকম ভাবে আঙুল দিয়ে, ওকে ওই রকম ভাবে আঙুল দিয়ে, ওকে এইরকম ভাবে আঙুল দেখিয়ে, দাঁত দেখিয়ে, অমুক দেখিয়ে, তমুক দেখিয়ে বসে বসে ভিডিও করতে পারবি। সামনাসামনি তোর কি বলতো অকাত, ফিস 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 এইরকম, বুঝেছিস? বুঝতে পারলি তুই? তুই এর দাঁত নিয়ে, ওর নাক নিয়ে, ওর পোধ নিয়ে, ওর চুল নিয়ে বসে বলতে বসিস কেন? তোর বউ কি তোকে ঠিকঠাক মতো পুষিয়ে দেয় না নাকি? তোকে পোষায় না, তার জন্য এর দাঁত নিয়ে কমিউনিটিতে ঝুলিয়ে দিস, ওর নাক নিয়ে, ওর বগলের চুল নিয়ে, ওর তলার চুল নিয়ে কথা বলতে আসিস কেন রে? কেন? আমাদের বাড়ির স্বামীরা তো আবার এই সমস্ত গুলো করে না। দেখ, তুই এমন একটা পুরুষ, তুই আবার মেয়েদের কোনো গোপন অঙ্গ ছাড়া আবার কথা বলতে পারিস না। এইগুলো হচ্ছে তোর কন্ট্রোভার্সির কি বলতো কন্টেন্ট, কন্ট্রোভার্সির কন্টেন্ট। কে বগলের তলার চুল কাটলো না, কে কার এই গোফের চুল রেখে দিল, তাই না, কার দাঁত কালো দেখা গেল, এই সমস্ত নিয়ে নে। তার মানে বুঝতেই পারছি তোর বউ তোকে ঠিকঠাক মতো দেয় না, সন্তুষ্ট করতে পারে না বলেই তোর এই রকম খিদে থাকে। ওই খিদের জন্য তুই এর ওর তার অমুক অমুকগুলো দেখে বেড়াস, অমুক অমুকগুলো দেখে বেড়াস। একটা বয়স্ক মানুষকে যাকে তুই মিট আপে বারে বারে ডেকে নিয়ে গিয়েছিলিস, যাকে 63 বলছিস মানে দীপ্তিদিকে, তুই না ডাকলে তো সে এমনি এমনি যেত না। তুই স্ট্রিম লাইভ করেও তাকে তার আগে আহ্বান জানিয়েছিলিস, আমি স্ট্রিম লাইভ করব, আপনি আসবেন। এখন তাকে বলছিস বেবুশ্যে। তুই দেখেছিস তাকে বেবুশ্যে গিরি করতে? যাকে পারছিস, যা পারছিস, এ খানকি, এ বেবুশ্যে। তাহলে তোর বউটা কি হবে? তাহলে তোর বউটার তোর মাটা কি হবে? ছেড়ে দেবে লোকে? ছেড়ে কি দেবে? হ্যাঁ, মেয়েদের সম্পর্কে, বিবাহিত মহিলাদের সম্পর্কে, বয়স্ক লোকেদের সম্পর্কে বসে বসে নোংরা নোংরা কথাবার্তা বলছিস। তারা যখন ঘুরিয়ে তোকে দেবে তখন কি হবে? তারা যখন দেবে, একটা লিমিট রেখে কথা বল, একটা লিমিট রেখে কথা বল। আর সত্যি কথাই তো, তুই তো এমন কিছু লম্বাই নোস। তুই আমাকে নিজেই বলেছিস, বলুন তো আমি কি লিলিপুট? তুই কতটা লম্বা, কতটা কতটা লম্বা? আমার বর 5 ফুট 11 ইঞ্চি লম্বা। তুই আমার বরের কাছে আসলে তো পুরো হারিয়ে যাবি, হারিয়ে যাবি। একটা মহিলার সঙ্গে দাঁড়িয়ে তুই মানে দেখাচ্ছিস তোর উচ্চতা, ওই রকম উচ্চতা তুই তোর পিছনে গুজে রাখ, বুঝেছিস? একটা মহিলার সঙ্গে দেখাস তোর ক্ষমতা। একটা পুরুষের সঙ্গে দাঁড়িয়ে একটু ক্ষমতাটা দেখাতো, একটা পুরুষকে সেইভাবে বলে একটু ক্ষমতাটা দেখাতো দেখি, যদি তোর বাজুমে দম থাকে, যদি তোর বাজুতে দম থাকে। নোংরা নোংরা ভাবে কথাবার্তা বলছিস। কার বাচ্চা হচ্ছে না, কার কি হচ্ছে, বারা তোর কি, তোর কি? তুই দীপ্তিদিকে বলছিস যে দীপ্তিদির বাপের পয়সায় কি তোর বাড়ি হয়েছে? আরে মরকট শুয়োর, তোর বাপের পয়সা দিয়ে কি আমি চিকিৎসা করাচ্ছি নাকি তোর পয়সা দিয়ে চিকিৎসা করাচ্ছি? তোর এত ফাটছে কেন? তোর এত ফেটে চৌচিরটা হচ্ছে কেন? আমি তো আমার নিজের পয়সা দিয়ে ট্রিটমেন্টটা করাচ্ছি, আমার বরের পয়সা দিয়ে ট্রিটমেন্টটা করাচ্ছি। তোর বাপের পয়সা দিয়ে বা তোর পয়সা দিয়ে তো ট্রিটমেন্ট করাচ্ছি না। তুই কমিউনিটিতে দিচ্ছিস চিকিৎসার নাম করে। আরে বল, তোর অসুবিধাটা হচ্ছে কোথায়? তোর অসুবিধাটা হচ্ছে কোথায়? তোর ধনে কোথায় জ্বালাটা লাগছে একটু বল তো দেখি, একটু বল, পরিষ্কার কর দেখি। তোর আর কি আর বলবো, ওই মানে মহিলাদের নিয়ে না কথা বললে, মহিলাদের নিয়ে না চর্চা করলে তোর আবার হয় না, তোর আবার হয় না, তাই না? নচ্ছার অসভ্য ফালতু জানোয়ার পুরুষ কোথাকারে। মানে পৌরসত্ব থাকলে মহিলাদের ছেড়ে পুরুষদের নিয়ে কন্ট্রোভার্সি কর। ছোট্ট ছেলে যখন রোস্ট করেছিল তখন তো একদম গর্তের মধ্যে ঢুকে গিয়েছিলিস না, গর্তের মধ্যে ঢুকে গিয়েছিলিস না? ছোট্ট ছেলেকে মানে অফ ক্যামেরায়, অন ক্যামেরায় তো আর বলতে পারিস নি, অফ ক্যামেরায় শাল্টে নিয়েছিলিস ফোন করে, এরকম বলো না, অমুক করো না, জানোয়ার কোথাকারে। এবার আসি আর একজন, উড়ি বাবা, সে তো দেখি শয়নে স্বপনে জাগরণে সব সময় আমাকে ছাড়ছে না।
আমি আটকুড়ি, আমি অমুক, আমি তমুক বলছি কি, সে তো আমাকে এটা বলছে, কিন্তু লোকে তো আবার অনেক কিছু তার সম্পর্কে প্রশ্ন করছে। তার নাকি আবার 2টো বিয়ে। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ, তার নাকি আবার 2টো বিয়ে। তা আগের বরটাকে কি গলা টিপে মেরে তারপরে তার দেওর বা অন্য কাউকে বিয়ে করেছে? না, সবই শুনতে পাচ্ছি, কানে আসছে, সবই শোনা কথা। না, অবশ্য রিম্পাও বলছিল, আরশও বলেছে, শুনেছি, হ্যাঁ, তার ভিডিওতে, তার নাকি 2টো বিয়ে। যার 2টো বিয়ে সে আবার অন্য কাউকে নিয়ে কথা বলে? হ্যাঁ, অন্য কাউকে নিয়ে কথা বলে না। সে আবার বলছিল রিম্পাকে, আমার 2টো বিয়ে কিনা তুই প্রমাণ করবি, যদি তুই প্রমাণ না করতে পারিস তাহলে বুঝবো তুই তোর মায়ের দুধ খেয়ে বড় হসনি, তুই তোর বাবার ওইটা চুষে বড় হয়েছিস। তা আমি বলি কি, যে রিম্পা বাবার দুধ খেয়েছিল কিনা, মানে সরি, মায়ের দুধ খেয়েছিল কিনা বা বাবার কি চুষেছিল কিনা সেটা ঠিক জানি না, সত্যিই জানি না। তো সীমাদি দেশদ্রোহিতাটা করেছে কিনা, সীমাদি আরশকে এই সমস্ত কথাগুলো পাঠিয়েছে কিনা, সেটা তো সেও প্রমাণ করতে পারেনি, সেটা তো সেও প্রমাণ করতে, দেশদ্রোহী 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 করে করে রোজ চিৎকার করে করে ভিডিও করে, তাই না? তা আগে সে প্রমাণ করুক যে হ্যাঁ সীমাদির মোবাইল থেকেই আরশের কাছে ওই সমস্তগুলো গেছে, তাকে তো প্রমাণ করতে হবে। তার মানে এটা তাহলে প্রমাণিত যে তাহলে সেও তার মায়ের দুধ খেয়ে বড় হয়নি, সেও তার মায়ের দুধ খেয়ে বড় হয়নি, সেও তার বাবার ওটা চুষেই বড় হয়েছে, কারণ সেও তো সীমাদির সম্পর্কে প্রমাণ করতে পারেনি যে সীমাদি দেশদ্রোহী কিনা। তবে হ্যাঁ, এটা বুঝতে পারছি যে রিম্পা কতটা বাবার ওটা চুষেছে কিনা বা অমুক করেছে কিনা, সেটা আমার মানে আমি তার ব্যাপারে সন্দেহ প্রকাশ করছি। কিন্তু সে যে এখন মর্কটেরটা চুষছে বা মর্কটের নাম ধরে ধরে ডেকে ডেকে সেটা প্রমাণ করছে, সেটা কিন্তু সবার কাছেই প্রমাণিত। যে মর্কট তাকে বলেছিল ওয়ার্ল্ডের বেশ্যা, ওয়ার্ল্ডের বেশ্যা, এখন সেই মর্কট হয়ে গেছে দাদা অমুক তমুক, হ্যাঁ, নাম ধরে ধরে বলছে। তো বুঝতে পারছি এখন মর্কটেরটা চুষছে সে, সেটা ভালোভাবে প্রমাণিত হচ্ছে, সেটা ভালোভাবেই প্রমাণিত হচ্ছে, সেটা ভালোই বুঝতে পারছি। আর ওই যে কমিউনিটিতে দেখিয়ে দেখিয়ে বোঝাচ্ছে সে কত কিছু জায়গায় আছে, মানব অধিকারের জায়গায়, হাট শালা। ওই যে একটা দল চালাতে গেলে কতগুলো কুকুর কুত্তা বিড়াল ছাগলকে নিয়ে টানতে হয় না, কতগুলো ওই যে গুন্ডা সন্ডা, ওই যে এখন অনুব্রত মণ্ডলের মতো সবগুলো বেরোচ্ছে, ওই এক একটা দল চালাতে গিয়ে এইরকম করে ঝাটের ড্যাশগুলোকে নিয়ে চালাতে হয়। এই মালগুলো হচ্ছে এই ম্যাডামের এই সমস্ত জিনিস, ঝাটের ড্যাশ, ঠিক আছে, ঝাটের ড্যাশ, এই কুকুরগুলোকে ছাড়া ওনার চলবে না। তার জন্যই উনি ওনার সংগঠনের কাজ চালানোর জন্যই এই ধরনের গুন্ডা কতগুলোকে রেখে দিয়েছে, যারা খিস্তি দেবে, ও এরকম ভাবে চমকাবে ধমকাবে, এই কতগুলোকে ঝাটের মানে গুলোকে রেখে দিয়েছে, কুকুরগুলোকে। বুঝতে পারি যে এই সমস্ত কাজ করার জন্য এই সমস্ত আলফালগুলো কে লাগে, আলফালগুলোকে লাগে, তার জন্যই এই মালগুলোকে রেখে দিয়েছে। না, এই মালগুলো লিখতে কলম ভাঙে, ক্লিয়ারকে বলে কিলিয়ার, কিলিয়ার। তারা আবার তাদের দিয়ে চলবে এই এত বড় মানে মানবাধিকারের কাজ, হাসালি হাসালি। আর ম্যাডামকে একটা কথাই বলবো, ম্যাডাম ছি 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 ছি, কাকে নিয়েছেন আপনি আপনার সংগঠনের মধ্যে, কাকে? মর্কটকে, যে মর্কট কিনা আপনার কেসটাকেই বলে দিচ্ছে কি আটি আটি, ওই 10টা কেস যে যা বলেছিলেন সেটা নাকি ফুস ফুস। এই আপনার এই কেসের এই মূল্য, এই যে আপনি এসে এসে বলেন এই কেস অমুক কেস তমুক কেস, এই কেসের মূল্যগুলো এখন মর্কট এইভাবে দিচ্ছে, তার মানে আপনার কেসের সত্যি কোনো গুরুত্ব নেই। জানি না, আমি আবার সত্যি জানি না, আমার জানতে ইচ্ছা করছে। মর্কট যেভাবে লাফিয়ে লাফিয়ে বলছে, সেই ক্ষেত্রে আমি সত্যিই সন্দেহ প্রকাশ করছি, সত্যিই সন্দেহ প্রকাশ করছি যে আপনার কেসের সত্যি কতটা গুরুত্ব আছে। না হলে মর্কট এইভাবে বলতে পারে? যে মর্কট এই বাচ্চার বাবাকে নিয়ে নিয়ে রাত দিন বেচু 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 করে করে যেভাবে ছুঁড়ে ছুঁড়ে খেয়েছে, বাচ্চার মানে ঠাকুর দাদাকে যেভাবে খেচু খেচু, বাচ্চার ঠাকুর দাদা নাকি বাচ্চার মায়ের ওই দদর দিকে তাকিয়ে থাকতো, বাচ্চার মা দদ খাওয়াতো বাচ্চাকে,
তার দিকে তাকিয়ে থাকতো, কত কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছে আপনার সম্পর্কে, যেভাবে থালা বাজিয়ে বাজিয়ে আপনাকে জুতোর মালা অমুকের মালা পরিয়ে পরিয়ে কি করা আপনার সম্পর্কে উচিত, কেন আপনি ওয়াইটিতে এসেছেন, এই রকমভাবে আপনাকে অপমান অপদস্থ করেছে, সেই মানুষকে আবার নিয়ে আপনি কাজ চালাচ্ছেন আর সেই এসে আপনার কেসের সম্পর্কের গুরুত্ব বুঝিয়ে দিচ্ছে। সত্যি আমাদের ভাবতে বাধ্য করছে যে আপনার কাজটা সত্যি সঠিক হচ্ছে কি না। যাকগে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশন বেলটিকেও অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।